আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ ম্যাথ বুস্টার সাজেশন ক্লাসে। আজকের ক্লাসটি শতকরার খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসটিতে আমরা আলোচনা করব যে একটি পণ্যের মূল্য প্রথমে ধরুন 10% বৃদ্ধি পেল, আবার পরবর্তীতে 10% হ্রাস পেল। এই ক্ষেত্রে টোটাল শতকরা পরিবর্তনটা কত হলো? ধরুন মিস্টার ক এর বেতন পূর্বের বছরে যা ছিল পরবর্তী বছরে 10% বৃদ্ধি হলো এবং তার পরবর্তী বছরে গিয়ে আবার ধরুন 10% হ্রাস পেল অথবা 10% বৃদ্ধি পেল। এই ক্ষেত্রে তার পূর্ববর্তী বছর এবং তার পরবর্তী বছরের তার বেতনের শতকরা চেঞ্জটা কী হলো। আজকের ক্লাসটিতে আমরা আরও আলোচনা করব। ধরুন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, আবার প্রস্থ 10% হ্রাস পেল অথবা 5% হ্রাস পেল অথবা 5% বৃদ্ধি পেল। এক্ষেত্রে আমাদের এই আয়তক্ষেত্রের শতকরা পরিবর্তন কি ঘটবে, ওকে, অর্থাৎ সেটি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে। এই সংক্রান্ত সমস্যাগুলো যাতে করে আমরা মাত্র সেকেন্ডেই সমাধান করে ফেলতে পারি সে সংক্রান্ত টেকনিক নিয়েই আজকের ক্লাসটি আমরা সাজিয়েছি। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাই। এক নম্বর প্রশ্নটি দেখা যাক। এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস হলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত? তো আমরা জানি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাই। এই ক্ষেত্রে বলছে ধরুন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে যা ছিল সেটি যদি 20% আমার কী পায়, বৃদ্ধি পায়, এবং একই সাথে যদি প্রস্থটা আমার 10% হ্রাস পায়, তাহলে এই ক্ষেত্রে নতুন করে যে ক্ষেত্রফলটা আসবে সেই ক্ষেত্রফলটার সাথে পূর্বের ক্ষেত্রফলের শতকরা পরিবর্তনটা কত। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা ডিটেলস করব না, কারণ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিটেলসের দরকার হয় না। আমরা বুঝে বুঝে শর্টকাটে করব। প্রথমত এখানে একটি ক্ষেত্রফল আমরা প্রথমে ছিল আমাদের, এই ক্ষেত্রফলটাকে আমি 100 ধরে নেব। 100 ধরে নেওয়ার পর আমি জাস্ট এই পার্সেন্টেজ দুটো নিয়ে কাজ করব। কিভাবে? যে এখানে 20% বৃদ্ধি পেয়েছে, তার মানে যেখানে পূর্বে 100 ছিল পরে বৃদ্ধি পেয়ে হয়েছে কত, 120। তাহলে আপনি উপরে 120 লিখুন, নিচে 100 লিখুন। একইভাবে যদি হ্রাস পায় তাহলে পূর্বে ছিল 100, পরবর্তী হ্রাস পেয়ে হয়েছে এটি কত, 90, রাইট? তাহলে উপরে আমি যেটা পরিবর্তন হয়েছে সেটা লিখবো, তারপর নিচে লিখবো যেটা পূর্বের ছিল। ওকে, তাহলে 20% মানে 120/100, 10% হ্রাস মানে 90/100। এবার একে দ্রুত সমাধান করে ফেলুন। ধরুন 100 কেটে দিই, এটি এই শূন্য এইভাবে জাস্ট আমরা কেটে দিলাম, তাহলে থাকলো কত, 12 × 9, তার মানে কত, 108। ওকে, এই যে 108 আমাদের শুরুতে ক্ষেত্রফল ছিল কত, 100, আর এই ক্ষেত্রফলটা গিয়ে দাঁড়ালো কত, 108। তাহলে আমার পরিবর্তনটা কত হলো, 8%, অর্থাৎ পূর্বে ছিল 100, এবার এসে দাঁড়ালো 108, তার মানে 8% বৃদ্ধি পেল। তার মানে আমাদের উত্তর হবে 8% বৃদ্ধি। ওকে, আমরা এই টাইপের আরও একটি সমস্যার সমাধান করি, তাহলে আইডিয়াটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে গতকাল একটি জিনিসের দাম 10% বৃদ্ধি পেয়েছিল। ওকে, আজ আবার 10% কমেছে। জিনিসটির দাম মোট কত বেড়েছে বা কমেছে অপশনে দেখেন এখানে শতকরায় দেওয়া আছে। তার মানে গতকাল একটা জিনিসের দাম আমার 10% বৃদ্ধি পেয়েছে, রাইট? আজকে আবার ওই জিনিসটার দাম 10% আমার হ্রাস পেয়েছে। তাহলে এই যে আমার পূর্বের দামের থেকে যে আমার 10% একবার বৃদ্ধি পেল, একবার 10% হ্রাস পেল, এই ক্ষেত্রে আমার পরিবর্তনটা কি রয়েছে, অর্থাৎ ওভারঅল আমার চেঞ্জটা কি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা জিনিসটির দাম প্রথমে 100 ধরে নেব। ওকে, 100 ধরে নেওয়ার পর আমরা কি করব, যে এটি 100 হচ্ছে জিনিসটির দাম, এটা প্রথমে 10% বৃদ্ধি পেল, পরে আবার এটি 10% হ্রাস পেল। তাহলে 100 টাকার জিনিসটা যখন আমার 10% বৃদ্ধি পেল মানে কি 110, নিচে কত, 100, আবার 10% হ্রাস পেল মানে কি নিচের উপরে 90, নিচে 100।
এবার আমরা কি করব, এটি কাটাকাটি করব। কাটাকাটি করলে এটি কাটা যাবে, এটি কাটা কাটা, তার মানে আমার কত হচ্ছে, আমার 99 হচ্ছে। তার মানে জিনিসটির দাম যেখানে ছিল 100, আমার এখানে গিয়ে এই চেঞ্জের কারণে 10% বৃদ্ধি এবং 10% হ্রাসের কারণে সেটি ওভারঅল হয়ে দাঁড়ালো কত, 99 টাকা। তাহলে 100টা হলো 99, তার মানে কি আমার 1% কি হয়েছে, হ্রাস পেয়েছে। তার মানে আমাদের উত্তর হবে 1% কমেছে। ক্লিয়ার? এবার আমরা এই টাইপের আরও একটি অঙ্ক সমাধান করব। এবার 2 নম্বর অঙ্কটি দেখা যাক। এখানে বলা হচ্ছে পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে চালের 10% বৃদ্ধি পায়। চালের কি 10% বৃদ্ধি পায়, কার তুলনায়, পূর্ববর্তী বছরের তুলনায় 2010 সালে, অর্থাৎ 2010 সালে আমার 10% কি পায়, বৃদ্ধি পায়। এটা বলা হয়েছে কার তুলনায়, পূর্ববর্তী বছরের তুলনায়। তার মানে পূর্ববর্তী বছর ছিল আমার 2009 সাল। এবার বলা হচ্ছে যে 2011 সালে গিয়ে 2011 সালে গিয়ে আবার এটা কি হয়েছে, 5% হ্রাস পেয়েছে, রাইট? তাহলে আমরা দেখতে পাচ্ছি 2009 সালে যে প্রাইসটা ছিল এটি আমরা যদি কত ধরি, 100 ধরি, ওটা 2010 সালে গিয়ে 10% বৃদ্ধি পেয়েছে, তারপর রয়েছে সেখান থেকে আবার পরবর্তী বছরে 5% হ্রাস পেয়েছে। এখন প্রশ্ন বলা হচ্ছে 2009 সালের তুলনায় 2011 সালে যে চালের মূল্য সেটা কত বৃদ্ধি পেয়েছে। তার মানে সেই পূর্বের নিয়মই হবে, যখনই একটা মূল্য একবার হ্রাস পাবে একবার বৃদ্ধি পাবে, অথবা একবার বৃদ্ধি পাবে পরের বারও বৃদ্ধি পাবে, অথবা একবার হ্রাস পেল পরের বারও হ্রাস পাবে, তখন আমরা ঠিক এই মেথডটাই ব্যবহার করব। তার মানে এই জিনিসটা 2009 সালে ছিল আমার 100 টাকা, রাইট? 2009 সালে আমার কত ছিল, 100 টাকা। এবার আমার 2010 সালে এসে এটি আমার 110/100 হলো। এই যে টোটালটা দাঁড়ালো, এটা আবার 2011 সালে 5% কমে গিয়ে আমার কত হলো, এত হলো। তাহলে ওভারঅল পরিবর্তনটা কি, ওভারঅল পরিবর্তনটা হচ্ছে এটি কেটে দেন, এটি আর এটি কাটেন, তাহলে উপরে 11 আর 95, নিচে কত, 10, তাহলে হচ্ছে 209 আর 10, তার মানে হচ্ছে কত, 104.5। ওকে, 104.5। তাহলে এই যে 104.5 এটা হচ্ছে মূলত আমার কত সালে, 2011 সালে এসে দাঁড়ালো 104.5, আর 2009 সালে ছিল এটি 100। তাহলে এই যে 100 জিনিসটা 2011 সালে 4.5 টাকা হলো, তাহলে আমার বৃদ্ধিটা পেল কত, আমার বৃদ্ধি পেল মূলত 4.5%। ওকে, তাহলে আমাদের উত্তর হবে 4.5%। আমরা লাস্ট এই টাইপের আরো একটা অঙ্ক দেখব, 4 নাম্বার। 4 নম্বরের অঙ্কে বলা হচ্ছে 2008 সাল, 2009 ও 10 সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে 10% বেশি বেতন পায়, তাহলে 2008 সালের চেয়ে 2010 সালে তিনি শতকরা কত টাকা বেশি পাবেন। সেম অঙ্ক। এবার 2008 সালে বলা হচ্ছে এই 2008 সালে যেটি ছিল এই বেতনটি এই বছরের চেয়ে পরবর্তী বছরে এসে 2009 সালে এসে সে 10% কি হলো, তার বৃদ্ধি পেল। এখানে বলছে যে প্রতিবারই আমার 10% বৃদ্ধি পায়, অর্থাৎ পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে। তাহলে একইভাবে 2010 সালে গিয়ে আরও 10% বৃদ্ধি পেল। এবার বলা হচ্ছে তাহলে 2008 সাল থেকে 2010 সালে তিনি শতকরা কত টাকা বেশি বেতন পান। তাহলে আমরা যে কাজটা করব, 2008 সালের 100 নেব, এটা 2009 সালে এসে 10% বৃদ্ধি পায়, এবং 2010 সালে এসে আবারও 10% বৃদ্ধি পায়। তাহলে এবার আমার দুইবারই বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার আমাদের রেজাল্টটা কি হবে, এটি আমরা কেটে দিব, এটি যদি কাটি তাহলে 11 × 11, তার মানে কত, 121। তাহলে আমাদের 121 দাঁড়াচ্ছে। তার মানে 2008 সালে ছিল 100, 2010 সালে এসে দাঁড়ালো 121। তার মানে কি এটা থেকে এটা কি 21% বৃদ্ধি পেল। তার মানে আমাদের উত্তর হবে মূলত কত, 21% বৃদ্ধি পেয়েছে। এখন আসুন এই টাইপের অঙ্কগুলো আমরা কখন করতে যাব, যখন দেখব একটা ফিক্সড একটা অ্যামাউন্ট ঠিক পরপর একবার বৃদ্ধি পাচ্ছে একবার হ্রাস পাচ্ছে, অথবা দুইবারই বৃদ্ধি পেয়েছে অথবা দুইবারই
হ্রাস পেয়েছে, এরকম ক্ষেত্রে জাস্ট আপনি এই আইডিয়াটুকু সরাসরি প্রশ্নপত্রে এক ফাঁকে লিখে ফেলবেন, তারপর কাটাকাটি করবেন, কাটাকাটি করে দেখবেন যে 100 চেয়ে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে। বিয়োগ করে যদি দেখেন যে না বৃদ্ধি পেয়েছে তাহলে এটা মানে প্লাস আসে, তাহলে মনে করবেন যে এটা বৃদ্ধি পেয়েছে। আর যদি দেখেন না 100 থেকে কম হয়ে গেছে তার মানে কি হ্রাস পেয়েছে। অর্থাৎ এই টাইপের অঙ্ক আপনি সেকেন্ডেই সমাধান করতে পারেন। ওকে, আমরা শতকরার এই সর্বশেষ এপিসোডে এসে আমরা শতকরার আরও কিছু অঙ্ক সমাধান করব। সো চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে এগোতে থাকি। ধাপ অন্যান্য 1 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% শিক্ষার্থী কি করেছে, পাস করেছে। ওকে, টোটাল যে শিক্ষার্থী তার 30% কি করেছে, পাস করেছে। আলটিমেট বোঝাই যাচ্ছে এটার পারপাস থেকে যে 70% তাহলে কি করেছে, ফেল করেছে। এটা অটো কনসেপ্ট। ওকে, এখন লক্ষ্য করে দেখেন, এরপর বলছে যারা পাস করতে পারেনি, দ্যাট মিনস যারা ফেল করেছে, এদের মাঝে কি করেছে, 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে। কতজন, 12 জন। আবার বলছে যে এবং 30 জন উক্ত কোর্সের অংশগ্রহণ করেনি। ওকে, এখন প্রশ্নে চাওয়া হয়েছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এখন দেখেন এই কনসেপ্টটা আপনি কিভাবে সাজাবেন। প্রথমত হচ্ছে আমাকে তথ্য দেওয়া আছে যে 30% পরীক্ষা পাস করেছে, এটা প্রথম তথ্য। আমি জাস্ট তার অপোজিট কনসেপ্টটা হচ্ছে তাহলে 70% ফেল করেছে। এখন প্রশ্নে যদি বলতো যে আমার 42 জন ফেল করেছে, তাহলে মোট কতজন শিক্ষার্থী পাস করছে, তাহলে আমাদের অঙ্কের আর কোনো জটিলতা থাকতো না। যে 100 জনে 70 জন, মানে 70 জন ফেল করছে, যখন আমার মোট শিক্ষার্থী 100 জন, একজন ফেল করছে এতজন, তাহলে 42 জন ফেল করছে, তাহলে মোট শিক্ষার্থী কত। কিন্তু এখানে সেটি বলা হয় না, একটু চালাকি করা হয়েছে। সেটি হচ্ছে যে যারা ফেল করেছে তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে, আর 30 জন অংশগ্রহণ করেনি। তার মানে কি, আপনার দৃষ্টিটা ওই পরীক্ষায় অংশগ্রহণ করছে না করছে সেদিকে ডাইভার্ট করা হচ্ছে, কিন্তু মূল কথা কি, এই 42 জন কিন্তু ফেল করেছে। এটি কিন্তু মূল সত্য যে এই যে 30-12 জন এরা ফেল করেছে। এখন ফেল করছে এই তথ্যটা আমার দরকার, ওরা ফেল করে পরবর্তী জীবনে কি করলো সেটি আমার দরকার নেই। তার মানে আমার এখানে 12 জন এবং 30 জন, টোটাল 42 জন ফেল করেছে। এটি কেন দরকার, কারণ আমার 70% ফেল করেছে এই তথ্যটা এখান থেকে আমি পেয়ে গেছি। কারণ আমি তাহলে শর্তমতে দাঁড় করাতে পারবো 70% ফেল করছে মানে কি, এটা 42 জন, 70% সমান 42 জন, তাহলে 1% সমান আমার 42/70। তাহলে আমার শতকরা চেয়েছে, মানে মুড চেয়েছে, তাহলে মুড চাওয়া মানে কি 100 ভাগ। তাহলে 42/70 ইন্টু 100, তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে এটি হচ্ছে কত, 6। তার মানে আমার মোট শিক্ষার্থী ছিল 60 জন, অর্থাৎ 60 জন ছিল, এর ভিতর 30% পাস করেছে, 70% ফেল করেছে। এই ফেলের সংখ্যাটা হচ্ছে 42 জন। ক্লিয়ার? এই টাইপের আমরা আরও একটি অঙ্ক করি, তাহলে আইডিয়াটি আরও টোটালি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই প্রশ্নটিও কিন্তু আমাদের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। এবার 2 নম্বর প্রশ্নটি দেখা যাক, এখানে কি বলা হচ্ছে। দেখুন, এখানে বলা হচ্ছে যে একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী কি করেছে, পাস করেছে। ওকে, 60% কি করেছে, আমার পাস করেছে। এরপর যারা পাস করতে পারেনি তাদের মাঝে 15 জন বিদেশে চলে গেল, 45 জন ব্যবসা শুরু করলো। কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, ওই একই কথায় যারা পাস করতে পারেনি তাদের তথ্য দেওয়া, তাদের তথ্যগুলি রং চং লাগে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমি জানি যারা পাস করতে পারেনি তাদের সংখ্যাটা হচ্ছে 40%, যারা কি করেছে, ফেল করেছে। এই ফেল করার মাঝে আছে বিদেশে চলে যাওয়া 15 জন, একইভাবে আছে ব্যবসা শুরু করা 45 জন। তার মানে মোট তারা ফেল করেছিল মূলত কত, 50-60 জন। ওকে, এরাও মূলত কি করেছে, ফেল করেছে। আর আমার এই তথ্যটাই দরকার, কারণ আমি জানি যে 40% আমার ফেল করেছে, সেটি যে কথা, 60 জন একই কথা। তাহলে 1%, তার মানে 40 দ্বারা ভাগ করেন, 100%, তার মানে কি 100 দ্বারা আপনি গুণ করেন। তাহলে এটি যদি 20 দিয়ে কাটেন, এখানে 2, তাহলে এটি দিয়ে যদি কাটেন কত, 50, তার মানে 150। অর্থাৎ মোট পরীক্ষার্থী ছিল আমার মূলত 150। ওকে, আশা করি এই জাতীয় অঙ্ক আসলে আর কোনো ধরনের সমস্যা হবে না। জাস্ট এইটুকু দেখে মুখোমুখি এইটুকু মুখোমুখি করবেন, আর এখানে সরাসরি জাস্ট একটু টুকে নেবেন, বেশ উত্তর হয়ে যাবে। এবার পরবর্তী অঙ্কে যাওয়া যাক।
3 নং অঙ্কটিতে কি বলা হয়েছে? বলা হয়েছে একটি বিশ্ববিদ্যালয়ের 80% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ধরেন ওই বিশ্ববিদ্যালয়ে যদি টোটাল শিক্ষার্থী X থাকে, তাহলে সেখানে 80% শিক্ষার্থী কোথায় অবস্থান করে? ছাত্রাবাসে অবস্থান করে। আবার এই ছাত্রাবাসে যারা অবস্থান করে এদের 60% শিক্ষার্থী একটা একক কক্ষে অবস্থান করে, অর্থাৎ একক মানে এক কক্ষ বিশিষ্ট রুম পায়। ওকে, এখন তারা বলছে যে এরা হচ্ছে সৌভাগ্যবান শিক্ষার্থী যারা কি একটু লক্ষ্য করে দেন, যারা এক কক্ষ পেয়েছে। ওকে, এখন প্রশ্নে বলা হচ্ছে যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা 1200 হয়, অর্থাৎ এই 60% যদি 1200 হয়, তাহলে আমার ওই বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী কত, অর্থাৎ X এর মান বের করতে বলা হয়েছে। আবার লক্ষ্য করেন যে টোটাল শিক্ষার্থী X, এখানে 80% ছাত্রাবাসে থাকার সুযোগ পেয়েছে। এই 80%-এর ভিতরে আবার 60% কি করেছে? একক কক্ষ পেয়েছে, অর্থাৎ এরাই সৌভাগ্যবান যাদের সংখ্যাটা হচ্ছে মাত্র 1200। তাহলে এই আইডিয়াটা থেকে আপনাকে মোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বের করতে হবে। তাহলে আপনি মোট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী X, তাহলে এর কত পার্সেন্ট আপনার একক কক্ষ মানে ছাত্রাবাসে থাকে? 80%। তাহলে এই রেজাল্টটা হলো আমার ছাত্রাবাসে থাকার সংখ্যা। এখন এই ছাত্রাবাসে এই পরিমাণ শিক্ষার্থী থাকে, এর 60%, তার মানে 100 জনের কত? 60 জন একক কক্ষ পেয়েছে। তার মানে এবার এই টোটাল রেজাল্টটা হলো আমার একক কক্ষে থাকে এই সংখ্যাটা। এখন প্রশ্নে বলা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমার 1200, তার মানে কি এই টোটালটা সমান আমার কত? 1200। এবার এখান থেকে X এর মানটা বের করব। তাহলে X এর মানটা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? এই পাশে গুণ আকারে যারা আছে ওই ডান পাশে নিয়ে উল্টিয়ে দিতে হবে। তাহলে এখানে আমার রয়েছে কত? 1200। তাহলে এটা উল্টে উপরে যাবে 100, নিচে আসবে 80, উপরে 100, নিচে যাবে কত? 60, রাইট? এবার আমরা যে কাজটা করব, এখানে শূন্য কেটে আমরা একটু ছোট করে নিই। 6 দুগুণে 12, তাহলে এটি দিয়ে যদি কাটি তাহলে কত? 4 দুগুণে 8, তাহলে এটি দিয়ে কাটলে 25, তার মানে হচ্ছে আমার 2500। ওকে, তাহলে এখানে মোট শিক্ষার্থী ওই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আমার কত? 2500। এখন পরীক্ষার হলে যখন আপনি অঙ্কটা সমাধান করবেন, তখন সবচেয়ে ভালো হয় অঙ্কটা যদি আপনি বুঝে ফেলতে পারেন, তাহলে সরাসরি X লিখবেন, লেখার পর আপনি 1200 লিখবেন, তারপর গুণ করবেন কত? 80% আছে, এটা যেখানে 80/10 হবে এটা উল্টিয়ে গুণ করবেন। ওকে, এটা কি করবেন? উল্টিয়ে গুণ করবেন। এবং 60% যেটা আছে এটা 60/100-কে উল্টিয়ে গুণ করবেন, মুখে মুখে উল্টিয়ে গুণ করবেন। তাহলে ডিরেক্টলি শুধু এইটুকু লিখে কাটাকাটি করলে আমাদের উত্তর চলে আসবে। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নটি দেখা যাক। 4 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। অর্থাৎ যিনি নির্বাচিত হয়েছেন, এই নির্বাচিত যে প্রার্থী অর্থাৎ বিজয়ী যে প্রার্থী, তিনি 60% ভোট পেয়েছেন। ওকে, তার মানে এখানে বলা হচ্ছে যে তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। অর্থাৎ যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন তার অপেক্ষা 75 ভোট তিনি কি বেশি পেয়েছেন। এখন ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? ওকে, তার মানে এখানে 60% ভোট পেয়েছে উপস্থিত ভোটারদের। তার মানে একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে কি? তার বিকল্প শুধু তার বিপক্ষে শুধু একজন ভোট কি ছিলেন? প্রার্থী ছিলেন। তাহলে সে পেয়েছে আলটিমেট কত? 40%, রাইট? তার প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী ছিলেন, এই প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেয়েছেন কত? আমার 40%। তাহলে এই নির্বাচিত প্রার্থী আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এর মাঝে যদি তুলনা করি, তাহলে সে মূলত এই যিনি নির্বাচিত হয়েছেন তিনি 20% ভোট বেশি পেয়েছেন, যেটা প্রশ্নে দাবি করা হচ্ছে 7500 ভোট। ওকে, তাহলে এই আইডিয়াটা আমরা কিভাবে দেখব? তার মানে এটি একটা সুন্দর আইডিয়া যে নির্বাচিত প্রার্থী 60% পেয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 40% পেয়েছে। তার মানে তারা এই প্রতিদ্বন্দ্বী থেকে নির্বাচিত প্রার্থী 20% বেশি পেয়েছে। প্রশ্নে সেটা বলা হচ্ছে 7500। তার মানে কি এক কথাই হচ্ছে 20% সমান সমান আমার 7500, কারণ এটা 20% বেশি পেয়েছে মানে কি 7500 বেশি পেয়েছে। 1% সমান সমান আমার কত হবে? 20। তাহলে পুরো 100 ভাগ কত হবে? ওকে, এবার যদি আমরা নর্মালি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 5 20, তাহলে 0 0 5 5 25, 2 5 7 35, কত? 37।
তার মানে আমার টোটাল ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা উপস্থিত ছিল 37,500। তার মানে আমাদের উত্তর হবে কত? 37,500, অর্থাৎ ঘ নাম্বারটা। 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1,000 টাকা চালের বর্তমান মূল্য হচ্ছে 1250 টাকা। এখন চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল? দেখেন, আমার 1,000 টাকা যেটা পূর্ব মূল্য ছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 1250 টাকা। তার মানে এটি আমার পূর্ব মূল্য ছিল, আর এটি হচ্ছে আমার কি বর্তমান মূল্য, অর্থাৎ পূর্ব মূল্য 1,000 টাকা ছিল, বর্তমান মূল্য গিয়ে দাঁড়ালো 1250 টাকা। তাহলে চালের মূল্য নিশ্চিতভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? বৃদ্ধি পেয়েছে আমাদের 250 টাকা। ওকে, কিন্তু প্রশ্নে বলা হচ্ছে যে এই যে বৃদ্ধি পেয়েছে 250 টাকা, এটি জানতে চাওয়া হয় না, জানতে চাওয়া হয়েছে এই বৃদ্ধিটা শতকরায় কত পেয়েছে। তার মানে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এটি বের করে নিলেই উত্তর পেয়ে যাব। আমরা জানি যে মূলত শতকরা বৃদ্ধি বা হ্রাস মূলত বের করা হয় মূলত পূর্ব মূল্যের উপর, যেমন লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর বের করা হয়। একইভাবে যদি জনসংখ্যার হিসাব করেন তাহলে দেখা যাচ্ছে পূর্বের জনসংখ্যার উপর শতকরা হ্রাস বৃদ্ধি বের করা হয়। একইভাবে যে কোনো ক্ষেত্রে আমরা শতকরা বৃদ্ধি বা হ্রাস আমরা পূর্ব মূল্যের উপর বের করে থাকি। তাহলে এখানে পূর্ব মূল্য হচ্ছে 1,000 টাকা, তাহলে 1,000 টাকায় আমার বৃদ্ধি পেয়েছে 250 টাকা। তাহলে 1 টাকায় বৃদ্ধি পেয়েছে কত? 250/1000। তাহলে শতকরা যেহেতু 100তে বৃদ্ধি পেয়েছে কত? গুণ 100। এবার যদি আমরা নর্মালি কাটাকাটি করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কত? 25%। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত? 25%, অর্থাৎ ক নম্বর হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে আমাদের এই জাতীয় শতকরার অঙ্কগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে সমাধান করাটা কতটা সহজ। আপনি বুঝে বুঝে অঙ্ক করবেন, যে কোনো অঙ্কই কয়েক সেকেন্ডে মাত্র আপনি সমাধান করতে পারবেন। কারণ হচ্ছে যেমন এই অঙ্কটাও যদি লক্ষ্য করে দেখেন, আপনি বুঝতে পারলে প্রশ্ন দাগিয়ে আপনি 250 বের করে ফেলতেন, আর সরাসরি এই লাইনটা লিখতেন কিভাবে? 1,000 উপর 250 ইন্টু 100, অর্থাৎ এইটুকু সমাধান করেই আপনি উত্তরটা পেয়ে যেতেন। তার মানে সব কিছু নির্ভর করতেছে আপনি কত দ্রুত চিন্তা করতে পারতেছেন ঠিক তার উপর। ওকে, তাহলে আমাদের আজকের এপিসোডের মধ্য দিয়ে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির যে ম্যাথ বুস্টার সাজেশনের শতকরা ক্লাসটি শেষ করতে যাচ্ছি। ওকে, আর আরেকটি বিষয় আমি বরাবরের মতো স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আপনি যদি ম্যাথমেটিক্সে দুর্বল হয়ে থাকেন, নিজেকে যদি কোনো ধরনের আশার আলো দেখার সাহস না পান, তাহলে সেই ক্ষেত্রে আমার লেখা ম্যাথ টিউটর বইটি অবশ্যই সংগ্রহ করবেন, কারণ এই বইটি আপনার আজীবনের গণিত ভীতিকে দূর করে দেবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।